Hello and welcome friends. In this video I am going to discuss left out portion of chapter 3, that is liberalization, privatization and globalization and appraisal from NCERT. Friends, আজকের এই ভিডিওতে আমি NCERT 3 নম্বর চ্যাপ্টার যেটা শুরু করেছিলাম অ্যাজ আ পার্ট অফ ভিডিও সিরিজ অন ইন্ডিয়ান ইকোনমি তার লেফট আউট পোর্শনটা ডিসকাশন করব। তোমরা জানো প্রিভিয়াস ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন পার্ট, লিবারালাইজেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এবং পোস্ট রিফর্মস 1991 ইকোনমিক রিফর্মস এর পরে ইন্ডিয়ান ইকোনমির কি গ্রোথ হয়েছিল সে সম্বন্ধে আলোচনা করব। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন কানেক্টেড হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একদম শুরু থেকে ইন্ডিয়ান ইকোনমি বা ইন্ডিয়ান পলিটি যেটাই ফলো করো শুরু থেকে ফলো করবে। কারণ কি, আমার একটা স্পেসিফিক অবজেক্টিভ আছে, আমি একদম শুরু থেকে করে কোর্সটা শেষ করব। ইকোনমির ক্ষেত্রে এনসিইআরটি দিয়ে আমি শুরু করেছি, এনসিইআরটি শেষ হয়ে গেলে পর আমি সঞ্জীব বর্মা শুরু করব। তো তোমরা একদম শুরু থেকে দেখবে এবং তোমাদের খুব বেশি জনের কিন্তু আমি পার্টিসিপেশন পাচ্ছি না, অ্যাক্টিভ পার্টিসিপেশন পাচ্ছি না। আমি ঠিক বুঝতে পারছি না তোমরা ভিডিওগুলো ফলো করছো কিনা বা করলে কেমন লাগছে তোমাদের, তোমরা বুঝতে পারছো কিনা। যদি দু একজন অন্তত ভলেন্টিয়ার করো, কমেন্ট করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সেই হিসাবে আমি নিজেকে চেঞ্জ করে নিতে পারবো যদি দরকার আছে। তো সো ফ্রেন্ডস, আজকে আলোচনা শুরু করা যাক। প্রাইভেটাইজেশন। দেখো, প্রাইভেটাইজেশন কথাটির অর্থ হলো যে ব্যক্তিগত মালিকানাধীন করা। তোমরা জানো স্বাধীনতার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইকোনমিক পলিসি অ্যাডাপ্ট করেছিল সেখানে ক্রিটিক্যাল সেক্টর, গুরুত্বপূর্ণ সেক্টর গুলো গভর্নমেন্টের আন্ডারে রেখেছিল। ম্যাক্সিমাম সেক্টর গভর্নমেন্ট নিজের অধীনে রেখেছিল, মানে পাবলিক সেক্টর ছিল। এবং খুব কম পরিমাণ জায়গা যেটা প্রাইভেট পার্টিসিপেশনের ছেড়ে রাখা হয়েছিল, সেখানেও গভর্নমেন্টের কন্ট্রোল রেগুলেশন ছিল থ্রু লাইসেন্সি রাজ। বেসিক্যালি ইকোনমিকে গভর্নমেন্টই পরিচালনা করছিল। তো আমরা দেখেছি 1950 থেকে 1990 পর্যন্ত আমাদের ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট সেভাবে হয়নি এবং 1990-তে গিয়ে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের একটা ক্রাইসিস দেখেছিলাম। আমাদের কাছে ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ একদমই কমে গেছিল, 5 বিলিয়নের মতো চলে এসেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে এক্সটার্নাল ডেট তৈরি হয়েছিল সেটা আমাদের রিপেমেন্ট করার মতো কিন্তু ক্যাপাসিটি ছিল না। সেখানে দাঁড়িয়ে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রসিড করেছিল এবং সেখান থেকে লোন নিয়ে ইকোনমিক রিফর্মস চালু করতে হয়েছিল। কারণ কি, আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক যখন লোন দেয় এরকম ক্রাইসিসে, তখন তারা একটা কন্ডিশনেই দেয় যে তোমাকে ইকোনমিক রিফর্মস করতে হবে। এবং সেই ইকোনমিক রিফর্মসটা কি না, তোমাকে এলপিজি রিফর্মস আনতে হবে। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম, মানে তোমার ইকোনমিকে ফ্রি করে দিতে হবে, গভর্নমেন্টের ইন্টারফারেন্স কমাতে হবে, মার্কেটের উপর ছেড়ে দিতে হবে ইকোনমিক অ্যাক্টিভিটিকে। মার্কেটে প্রিভেলিং ডিমান্ড এন্ড সাপ্লাই ইকোনমিকে কন্ট্রোল করবে, রেগুলেট করবে। আননেসেসারি গভর্নমেন্ট কোনো কিছু ইন্টারফেয়ার করবে না। লিবারালাইজেশন অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। আজকে প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন মানে গভর্নমেন্টের হাতে যেগুলো ছিল, গভর্নমেন্ট মালিকানা যেগুলো ছিল, হয়তো 100% স্টেক গভর্নমেন্টের যেগুলো ছিল, গভর্নমেন্ট আস্তে আস্তে স্টেক ছাড়তে শুরু করলো। অনেক সেক্টর কমপ্লিটলি বিক্রি করে দিল। এখানে একটা টার্ম আছে, দেখো, ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট মানে বেসিক্যালি গভর্নমেন্ট তার মালিকানা বিক্রি করে দিল প্রাইভেট প্লেয়ার্সদের কাছে। কিভাবে বিক্রি করতে পারে? 100% যদি বিক্রি করে দেয় তাহলে কমপ্লিটলি প্রাইভেট কোম্পানির হাতে চলে গেল, প্রাইভেট কোম্পানি পরিচালনা করবে, ম্যানেজিং এ তারা চলে গেল। আবার অনেক সেক্টরের ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট হয়তো 40% স্টেক বিক্রি করলো, 49% বিক্রি করলো। একটা জিনিস ইন জেনারেল যেটা রাখো সেটা হচ্ছে 51%, মানে মেজরিটি স্টেক যাদের কাছে থাকবে তারাই সেই কোম্পানি, ব্যবসা বা অ্যাক্টিভিটি পরিচালনা করবে। অনেক ক্ষেত্রে তোমরা জানো যে গভর্নমেন্ট এখনো পর্যন্ত যে 49% পর্যন্ত বিক্রি করে দেয়, মানে পরিচালনাটা
ম্যানেজিং অ্যাক্টিভিটি গভর্নমেন্টের কাছে রাখে এবং সেখানে প্রাইভেট পার্টিসিপেশন তারা চায়। তো সেটাও এক ধরনের ডিসইনভেস্টমেন্ট, যেখানে গভর্নমেন্ট পরিচালন ক্ষমতা তার কাছে রাখলো, ডিসিশন নেবার ক্ষমতা তার কাছে রাখলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইনভেস্টমেন্টের জন্য বা প্রাইভেট অ্যাক্টিভিটির জন্য প্রাইভেট কোম্পানিকে বিক্রি করে দিল। আবার 100% ডিসইনভেস্টমেন্টও হতে পারে। সো ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্ট তার অধীনে থাকা কোম্পানিকে বিক্রি করে দেবে, বিক্রি করে দিয়ে সেখান থেকে টাকা নিয়ে আসবে। রিসেন্ট টাইমে লাস্ট 2-3 বছরে তোমরা ডিসইনভেস্টমেন্ট সম্বন্ধে জানতে পারছো, পেপারে লেখালেখি হচ্ছে। ইনভেস্ট করার অপোজিটই হলো ডিসইনভেস্টমেন্ট। গভর্নমেন্ট তার অধীনে থাকা কোম্পানিকে প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে সেখান থেকে তোমার টাকা ইনকাম করবে, এটাকে বলে ডিসইনভেস্টমেন্ট। এবং তোমরা এটা জেনে রাখো, ডিসইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা আসে সেটা আমাদের ক্যাপিটাল রিসিটস হিসাবে জমা হয়। রিসেন্টলি যেমন ইন্ডিয়ান রেলওয়ের ডিসইনভেস্টমেন্ট হচ্ছে, বিএসএনএল এর হচ্ছে, গভর্নমেন্ট চেষ্টা করছে ডিসইনভেস্টমেন্ট করে দেয়া, এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে। এবং লেটেস্ট ইকোনমিক সার্ভে 2019-20 যেটা বেরিয়েছে, তোমরা যদি কেউ কেউ ফলো করে থাকো, দেখে থাকো, তাহলে দেখবে সেখানেও কিন্তু বলা আছে যে গভর্নমেন্টের আরো বেশি করে ডিসইনভেস্টমেন্ট করা দরকার। এবং কারণ হিসেবে দেখানো হয়েছে দুটো স্পেসিফিক সেক্টর, ব্যাংকিং এবং টেলিকম, যে এই দুটো সেক্টরে পাবলিক পার্টিসিপেশন থাকায় সেখানকার ডেভেলপমেন্ট কিভাবে হ্যাম্পার্ড হয়েছে। আদারওয়াইজ পাবলিক সেক্টর ব্যাংকিং এর সঙ্গে প্রাইভেট সেক্টর ব্যাংকিং এর তুলনা করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে প্রাইভেট সেক্টর ব্যাংকিং অনেক কম টাইমে অনেক বেশি গ্রোথ করেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টও সেখানে বলা হয়েছে যে ওয়ার্ল্ডের টপ লার্জেস্ট 100 ব্যাংকস এর মধ্যে কিন্তু ইন্ডিয়ার কোনো ব্যাংক নেই। যদিও ইন্ডিয়া ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট ইকোনমি, কিন্তু এটা একটু অ্যাস্টনিশিং যে লার্জেস্ট 100 টপ ব্যাংকের মধ্যে ইন্ডিয়ান কোনো ব্যাংক নেই। এর কারণ হিসেবে ইকোনমিক সার্ভেতে এটাই কিন্তু বলা হয়েছে যে এর কারণ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, যে পাবলিক ব্যাংক সেক্টর এন্টারপ্রাইজেস থাকার জন্য যতটা ইমপ্রুভমেন্ট হওয়া দরকার ব্যাংকের, কিন্তু ব্যাংকিং সেক্টর ততটা উন্নতি হয়নি। হোয়ারাজ ইউএসএ, চায়নার ব্যাংকিং সেক্টর কিন্তু অনেক ডেভেলপ ইন্ডিয়া থেকে। তো ইকোনমিক সার্ভেতেও বলা হয়েছে যে গভর্নমেন্টের উচিত আরো বেশি করে ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া, ইকোনমিক অ্যাক্টিভিটিটা প্রাইভেটের হাতেই ছেড়ে দেওয়া। বিভিন্ন ইকোনমিস্ট এটাও বলে থাকেন যে গভর্নমেন্টের কাজ বেসিক্যালি ব্যবসা বাণিজ্য করা নয়, তার থেকে অনেক ইম্পর্টেন্ট কাজ গভর্নমেন্টের থাকে। তো গভর্নমেন্টের উচিত এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এগুলো মার্কেটের উপরে ছেড়ে দেওয়া। মার্কেটে প্রিভেলিং সাপ্লাই ডিমান্ড অটোমেটিক এগুলোকে কন্ট্রোল করবে। এবং গভর্নমেন্টের বেটার উচিত তার নিজের আরো গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করা। এখন কিছু ইকোনমিক ক্রিটিক্স আছে যারা এর সমালোচনা দিয়ে থাকে। সমালোচনা কেমন আছে? সমালোচনাটা এটাই যে কিছু ক্রিটিক্যাল সেক্টর গভর্নমেন্টের হাতে রাখা উচিত। কারণ কি, ভারতবর্ষের মতো দেশে যেখানে প্রপার্টি একটি সমস্যা, অনেক মানুষ গরিব, তো পুরোপুরি যদি মার্কেটের হাতে ছেড়ে দেওয়া হয়, তো অনেক গুডস সার্ভিসেস যেগুলো হয়তো গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে না। বেসিক্যালি এই পয়েন্টের জন্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত অনেক সেক্টর নিজেদের কাছে কিন্তু রেখে দিয়েছে, পুরোপুরি প্রাইভেটাইজেশন করে দেয়নি। তো যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন কিছু কিছু সেক্টরকে চাইছে প্রাইভেট পার্টিসিপেশনের জন্য, তোমরা জানো বিভিন্ন টাইমে আলোচনা হচ্ছে এবং ইকোনমিক সার্ভেও কিন্তু এটাকে রেকমেন্ড করেছে। নেক্সট দেখো, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন। কোনো কিছু জিনিস যখন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এবং গোটা ওয়ার্ল্ড যখন ইন্টার ডিপেন্ডেন্ট হয়ে যায়, ইন্টার কানেক্টেড হয়ে যায়, সেটাকে বলা হয় গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন ইন্ডিয়ার ক্ষেত্রে শুরু হয়েছিল ইকোনমিক রিফর্মস দিয়ে 1991 থেকে। যখন লিবারালাইজেশন করে দেওয়া হলো, প্রাইভেট পার্টিসিপেশন করে দেওয়া হলো, ইম্পোর্ট এক্সপোর্টের উপরে ব্যারিয়ার তুলে দেওয়া হলো, গভর্নমেন্ট রেগুলেশন হালকা করে দেওয়া হলো, তখন কি হলো, ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এখানে এলো। আমাদের কোম্পানিরা, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার বা ডোমেস্টিক প্লেয়ার, তারা এক্সপোর্ট করতে শুরু করলো, আমাদের মার্কেটে ফরেন প্রোডাক্ট আসলো। সো ইন্ডিয়ান মার্কেট, যেটা এতদিন ধরে সামহাউ ক্লোজড ছিল, কিছুটা রেস্ট্রিক্টেড ছিল, সমস্ত ফরেন ইম্পোর্ট এক্সপোর্ট হতো না, সেটা কিন্তু ওপেন হয়ে গেল। তার মানে কি,
অলরেডি এক্সটার্নাল ওয়ার্ল্ডে যে গ্লোবালাইজড মার্কেট ছিল, ইন্ডিয়া কিন্তু তার মধ্যেও পার্টিসিপেট করলো। তো ইন্ডিয়ান মার্কেটও কিন্তু গ্লোবালাইজড মার্কেট হয়ে গেল। তোমরা দেখে থাকবে এখন কিন্তু গ্লোবালাইজেশন বা গ্লোবালাইজড কথাটা কিন্তু আর ইকোনমিক অ্যাক্টিভিটিতে কিন্তু লিমিটেড নেই। ল্যাঙ্গুয়েজ, কালচার, সমস্ত কিছুতেই কিন্তু গ্লোবালাইজেশন চলে এসেছে। বেসিক্যালি টুডেজ ওয়ার্ল্ড has been a interconnected and interdependent world. Here, economic crisis in some other part of the globe can samely affect the Indian economy. তোমরা দেখবে এখন যেমন ওয়ার্ল্ড ইকোনমিতে যখন রিসেশন এলো, স্লো ডাউন এলো, তখন কিন্তু একই সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি, ইউএসএ ইকোনমি, চাইনিজ ইকোনমি, ওভারঅল গ্লোব ইকোনমিতে কিন্তু রিসেশন বা স্লো ডাউন এসেছিল। তো বেসিক্যালি এটাকেই বলা হয় গ্লোবালাইজেশন। আমেরিকার কোনো কোম্পানি যদি মনে করে আমি ইন্ডিয়ান কোম্পানির সঙ্গে টাই আপ করবো, চাইনিজ কোনো ইনভেস্টর যদি মনে করে আমি ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেটে ইনভেস্ট করবো, করতে পারে। গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করতে পারবে না। এটাকে বলা হয় গ্লোবালাইজেশন। কিছু কিছু সেক্টর ছাড়া গভর্নমেন্ট কিন্তু রেস্ট্রিক্ট করতে পারবে না, যেমন ডিফেন্স সেক্টর, সাইবার সিকিউরিটি সেক্টর, কিছু কিছু সেক্টর আছে যেখানে। তাছাড়া বাকি কিন্তু বিজনেস ক্ষেত্রে অ্যাক্টিভিটি, বিজনেস অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি কিন্তু কোনো গভর্নমেন্ট এখন আর রেস্ট্রিক্ট করতে পারে না। এবার আমি বলছি কোনো গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করতে পারবে না। কেন পারবে না? কারণ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন তৈরি হলো এই ধরনের গ্লোবাল ইকোনমিক অ্যাক্টিভিটিকে ফেসিলিটেট করার জন্য, যাতে কোনো ডোমেস্টিক গভর্নমেন্ট বাধা না দিতে পারে। সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশ একত্রিত হয়ে 1995-এ তৈরি হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি প্রথম এরকম সংস্থা ছিল যারা গ্লোবাল বিজনেস, গ্লোবাল ইকোনমিক অ্যাক্টিভিটিকে ফ্যাসিলিটেট করার তৈরি হয়েছিল? না। এখান থেকে কোশ্চেন আসে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগে একটা ছিল জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ বলে একটা সংস্থা ছিল, গ্যাট, যাকে বলা হয়, যেটা 1948-এ তৈরি হয়েছিল। পরবর্তীকালে গ্যাটটাকে আবার অ্যামেন্ডমেন্ট করে তৈরি হলো 1955-এ, আরো বেশি গভর্নমেন্টের পার্টিসিপেশন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। কোশ্চেনে এটাই আছে যে বিশ্ব বাণিজ্য সংস্থার আগের সংস্থা কি ছিল, বা কোন সংস্থা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা এসেছিল? গ্যাট। এই কথাটা মনে রাখতে হবে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। ডব্লিউটিও কিছু রেগুলেশনস বা তার কনস্টিটিউশনে কিছু রেগুলেশন রুলস তৈরি করে দিয়েছে। অ্যাজ পার সেই রুলস কোনো ডোমেস্টিক গভর্নমেন্ট কিন্তু রেস্ট্রিকশন ইম্পোজিশন করতে পারে না। তুমি ইচ্ছা করলে এখন কোনো গভর্নমেন্ট এরকম পারে না যে আমি ইম্পোর্টের উপরে ইম্পোর্ট ডিউটি এতটা বসিয়ে দেবো, কোয়ান্টিফাই করে দেবো, এর বেশি ইম্পোর্ট আনতে পারো না। হ্যাঁ, পারো টু সাম এক্সটেন্ট। আবার এরকমও তুমি করতে পারো না যে আমার ডোমেস্টিক মার্কেটকে চাঙ্গা করার জন্য আমি তাদেরকে সাবসিডি দেবো। আমি যদি মনে করি আমার ম্যানুফ্যাকচারারকে সাবসিডি দেবো, করতে পারো না। আমি যদি মনে করি আমার এগ্রিকালচার অ্যাক্টিভিটিকে আরো ভালো করার জন্য তাদেরকে সাবসিডি দেবো, পারো না। কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। এবার যদি এই রেস্ট্রিকশন কেউ ভায়োলেট করে কি হবে? ডব্লিউটিওর নিজস্ব কোর্ট আছে, সেখানে সেই ব্যবস্থাটা নিয়ে কিন্তু আলোচনা হয়, ডিসকাশন হয়, ডিসিশন নেওয়া হয়। রিসেন্টলি ইউএসএ যেমন ইন্ডিয়াকে ডব্লিউটিওর কোর্টে নিয়ে গেছিল, অস্ট্রেলিয়া কিছুদিন আগে নিয়ে গেছিল। কারণ কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমার বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে, বিশেষ করে এগ্রিকালচার এবং এমএসএমই সেক্টরে সাবসিডি দিচ্ছিল, ছাড় দিচ্ছিল, এক্সপোর্ট প্রমোশনের জন্য ছাড় দিচ্ছিল। তো এটা ডব্লিউটিও রেগুলেশন অনুযায়ী এটা ঠিক না। সেই জন্য তারা ডব্লিউটিওর কোর্টে গেছে। বিভিন্ন বক্স আছে, অ্যাম্বার বক্স, ব্লু বক্স, গ্রিন বক্স। অ্যাকচুয়ালি ওগুলো বিভিন্ন রেগুলেশন বলা আছে যে কোন কোন ক্ষেত্রে তুমি ছাড় দিতে পারবে, কোন কোন ক্ষেত্রে দিতে পারবে না। এখানে এই চ্যাপ্টারে কিন্তু সেই বিষয়ে কিছু বলা নেই, সেজন্য আমিও ডিসকাস করছি না। পরবর্তীতে আমি এর উপরে ভিডিও আনবো, এখানে যেটুকু বলা আছে সেটাই আমি বলছি, কারণ চ্যাপ্টার ওয়াইজ তোমরা পাবে। যেমন নন ট্যারিফ ব্যারিয়ার। নন ট্যারিফ ব্যারিয়ার কি? যে তুমি ট্যারিফ বসাচ্ছ না, কিন্তু তুমি ধরো কোয়ান্টিফাই করে দিচ্ছ যে এর বেশি প্রোডাক্ট তুমি ইম্পোর্ট করতে পারবে না। তো এইগুলো অ্যাকচুয়ালি আগে ছিল, গ্লোবালাইজেশনের আগে ছিল, মানে ইন্ডিয়া যখন 1991 রিফর্মস অ্যাডাপ্ট করেনি তার আগে ছিল।
কিন্তু যখন এলপিজি রিফর্মস চলে এলো, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এগুলো করতে পারবে না। যদি করে কোনো ক্ষেত্রে, ধরো তুমি কৃষকদের ফ্রিতে ইলেকট্রিসিটি দিচ্ছ, ম্যানুফ্যাকচারারদেরকে সাবসিডি দিচ্ছ, ডাইরেক্ট টাকা দিচ্ছ, এবং অ্যাজ পার রেগুলেশন অফ ডব্লিউটিও যদি এটা ভায়োলেট করে রেগুলেশনকে, তখন কিন্তু ডব্লিউটিও কোর্টে ইন্ডিয়াকে আনসারেবল হতে হবে। সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এখন এগুলো মাথায় রেখেই বিভিন্ন সাবসিডি স্কিম এগুলো আনতে হয়। বিভিন্ন টাইমে বিভিন্ন দেশ ইন্ডিয়ার এগেনস্টে কমপ্লেন করে, শুধু ইন্ডিয়া না, অন্যান্য ক্ষেত্রেও কমপ্লেন হয়, এগুলো মাথায় রেখে করতে হয়। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব যে ইন্ডিয়ান ইকোনমির যে রিফর্মস হলো তার রেজাল্টটা কি দাঁড়ালো। এখানে টেবিল দেয়া আছে, দেখো 1991-এ গিয়ে এলপিজি রিফর্মস এনেছিল, এবং এই ইকোনমিক রিফর্মসটা প্রায় 10 বছর ধরে চলেছিল। তার মানে এর বেনিফিটটা তোমরা বেটার পাবে 2000-এর পর। এখানে দেখো টোটাল জিডিপি, যেখানে 1980-91 পর্যন্ত ছিল 5.6, সেটা 1992-2001 যখন ইকোনমিক রিফর্ম চলছে অনগোয়িং প্রসেস, সেখানে বেড়ে দাঁড়িয়েছিল 6.4-এ, এবং যখন ইকোনমিক রিফর্মসটা কমপ্লিট হলো সেখানে 7.8, দেন 8.8। মানে একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছিল, হিউজ স্পাইক ইন ইকোনমিক গ্রোথ। পরবর্তীতে যদিও একটু স্লো ডাউন হয়েছিল, তারপর আবার বেড়েছিল, এরকম ছিল। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় কিন্তু মেনশন অবধি, সেটা হচ্ছে দেখো এগ্রিকালচারের শেয়ার কমেছিল এবং ইন্ডাস্ট্রি বেড়েছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে ইন্ডাস্ট্রির গ্রোথটা একটু ভোলাটাইল হয়ে গেছিল, কিন্তু একটা জিনিস স্টেডিলি বেড়েছে, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। গ্লোবালাইজেশন হওয়ার পরে সার্ভিস সেক্টর বেড়ে গেছিল, কারণ ইন্ডিয়াতে যেহেতু প্রচুর ম্যান পাওয়ার ছিল, বিদেশের অনেক কোম্পানি যারা সার্ভিসের সঙ্গে যুক্ত তারা আউটসোর্স দিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে। আউটসোর্স, আউটসোর্স মানে কি? আউটসোর্স মানে হচ্ছে তোমার কাজ কাউকে দিয়ে করিয়ে নেওয়া, তুমি সেই পার্টিকুলার কাজকে অন্য কাউকে নিয়োগ করে করে নিচ্ছ। যেমন আইটি কোম্পানিগুলো, আমেরিকান আইটি কোম্পানি, তারা সমস্ত কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাকে আউটসোর্স দিয়ে দিচ্ছে ইন্ডিয়াকে, ইন্ডিয়ান মার্কেটকে। অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা তাদের সার্ভিসটাকে আউটসোর্স করে দিচ্ছে ইন্ডিয়ার কাছে। সেই জন্য সার্ভিস সেক্টরে কিন্তু ইন্ডিয়া সব থেকে বেশি র্যাপিডলি গ্রো করেছিল। এখনো পর্যন্ত টিল ডেট আমাদের টোটাল জিডিপির ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কিন্তু সার্ভিস সেক্টর থেকে আসে। কিন্তু যেটা বেটার হওয়ার দরকার ছিল ইন্ডাস্ট্রি সেক্টরকে, কিন্তু কারণ সার্ভিস সেক্টরে খুব বেশি মানুষ কাজ করে না, তো জিডিপিতে তার পার্সেন্টেজ, তার শেয়ার বেশি হলেও এমপ্লয়মেন্টে কিন্তু খুব বেশি গ্রোথ সেই জন্য হয়নি। সেই জন্য ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট এখনো কিন্তু বেশি। জিডিপি বাড়লেও, ইকোনমি বাড়লেও, কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট সেই হিসাবে হয়নি। কারণ এমপ্লয়মেন্ট সেখানেই বেশি লাগে যেখানে লেবার ইন্টেন্সিভ সেক্টর, এমএসএমই সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর। সার্ভিস সেক্টরে খুব বেশি লোক কাজ করে না। ম্যাক্সিমাম ইন্ডিয়াতে 10 থেকে 12 লাখ লোক অনলি সার্ভিস সেক্টরে কাজ করে, কিন্তু জিডিপির ম্যাক্সিমাম পোর্শনের কন্ট্রিবিউশন সার্ভিস সেক্টর থেকে। আমাদের জিডিপির যদি ম্যাক্সিমাম পোর্শন ইন্ডাস্ট্রি থেকে আসতো, তাহলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন অনেক ভালো হতো, যেটা চায়নার ক্ষেত্রে আছে। চায়নাতে ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচার সেক্টর, এমএসএমই সেক্টর থেকে আসে। সেই জন্য আমাদের আরো বেশি ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইম্পর্টেন্স দেওয়া উচিত। এবং আরেকটা পয়েন্ট এখানে বলা আছে, দেখবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। দেখো দুটো কথাই কিন্তু এক। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন কোম্পানি। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে একই। ডিফারেন্সটা কোথায়? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে কোনো কোম্পানি ধরো ডাইরেক্টলি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করতে চাই, সে করতে পারে, তার জন্য রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করে সে ইনভেস্টমেন্ট করলো। আবার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট মানে ফরেন কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য, ফরেন ইনভেস্টমেন্টের জন্য একটা এগ্রিমেন্ট সাইন হয়, এবং সেই এগ্রিমেন্ট সাইন করার জন্য কোনো কোম্পানি কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকতে হবে। এবার ধরো কিছু কোম্পানি ইনভেস্ট করতে চায়, তারা সেই বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে না, তখন তারা কি করবে? তখন তারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট মানে এমন কিছু ইনস্টিটিউশন আছে তাদের থ্রু ইনভেস্ট করবে। তো বেসিক্যালি তোমরা এটা জেনে রাখো যে দুটোই হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। এবং এলপিজি রিফর্মস এর পর পোস্ট 1991 ইন্ডিয়াতে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অনেক বেড়ে গেছে। আগে যেটা ছিল না, কারণ কি আগে ইন্ডিয়ার মার্কেটটা একদম ক্লোজডই ছিল বলতে হবে। তো ফরেন ইনভেস্টমেন্টও বেড়েছিল।
তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা যেহেতু এগুলো খুব বেসিক পার্ট, তোমরা জাস্ট এগুলো জেনে রাখো, কনসেপ্টটা জেনে রাখো যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন কি, এর এফেক্ট কি হয়েছিল। পরবর্তীতে তোমরা যখন আরো ডিপার যাবে ইকোনমি পড়তে পড়তে, তখন এইগুলো আরো ডিটেলসে ডিসকাশন করা হবে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কি। বেসিক্যালি এখন তোমরা কনসেপ্টটা জেনে রাখো, গল্পটা জেনে রাখো কিভাবে প্রগ্রেস হয়েছিল আমাদের ইকোনমি। তো এই চ্যাপ্টার এই পর্যন্ত ডিসকাস করা আছে। এরপর আমরা শুরু করব নেক্সট চ্যাপ্টার, সেটা পভার্টি। ঠিক আছে, তোমরা এনসিইআরটিটা থাকলে পড়ে নাও, টেক্সটগুলো গল্পের মতো করে খুব সোজা ভাষায় লেখা আছে। যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা গুগলে সার্চ করলেও কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারবে পিডিএফ। আর মোবাইলে তোমরা ই পাঠশালা অ্যাপসটা ইনস্টল করে নিতে পারো, ওখান থেকেও পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, ওখান থেকে পড়তে পারো। কিনতে হবে এমন কোনো কথা নেই। তোমরা আমার ভিডিওটা শোনার পরে পড়তে পারো, কারণ ভিডিওতে তো তোমাদেরকে আমি গল্পের মতো বলে দিলাম, বইও সেভাবে লেখা আছে, তাহলে দেখবে এটা মাথায় থেকে যাবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমরা একটু ফিডব্যাক দেবে পারলে আমাকে, যে তোমরা ক্লাসটা ফলো করছো কিনা, বা কেমন লাগছে, বা ইকোনমি রিলেটেড কোনো কোয়ারি থাকলে, কোশ্চেন থাকলে, যদি কোনো কনসেপ্ট জানতে চাও। বেসিক্যালি আমি ইকোনমির কনসেপ্টের উপরে দু একটা ভিডিও বানিয়েছিলাম, তো এখন আমি টাইম পাচ্ছি না বলে বানাচ্ছি না। এখন জাস্ট আমি চ্যাপ্টার ওয়াইজই পড়িয়ে যাব। আমার এক্সামের পর, অক্টোবরে আমার এক্সাম আছে, তো অক্টোবরের 4-এ, তো আমার এক্সামের পর আমি তোমাদের ইকোনমি যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, সেই সঙ্গে সঙ্গে আমি কিছু বেসিক কনসেপ্ট, যেমন মনিটারি পলিসি, আরবিআই এর অ্যাক্টিভিটি, ফিসকাল পলিসি, এরকম কিছু কিছু আমি ভিডিও দেব। তো সেগুলো তোমাদের অত চিন্তা ভাবনা করার দরকার নেই, তোমরা ইকোনমিটা একদম বেসিক থেকে পড়ো, আস্তে আস্তে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। আর একটা রিকোয়েস্ট আছে, তোমরা আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো, তোমাদের বিভিন্ন গ্রুপে, সোশ্যাল সাইটে একটু শেয়ার করো, যাতে করে আরো বেশি স্টুডেন্ট কানেক্টেড হতে পারে আমাদের সঙ্গে। কারণ তখনই দেখবে যখন নলেজের শেয়ার হবে, এক্সচেঞ্জ হবে, তখন কিন্তু এই ইন্টারচেঞ্জের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার আমি ফিডব্যাকও পাবো যে কেমন চলছে, তোমরা কেমন ফলো করছো। তো ফ্রেন্ডস, আজ এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম, হ্যাভ এ গ্রেট ডে।